নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার করতে হবে দাবি এনসিপি নেতাদের। রাষ্ট্র ব্যর্থ হলে জনতার আদালতে বিচার। দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচনের কথা বলাই অপরাধ। এবি পার্টি প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। কাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। নারী বিষয় সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি। আওয়ামী লীগের সহায়তায় ক্রমাগত অপতথ্য ছড়াচ্ছে ভারত। মন্তব্য প্রেস সচিবের। সবাইকে সচেতন থাকার আহ্বান। লালমনিরহাট সীমান্তে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। দিনাজপুরে 2 বাংলাদেশি এবং 2 ভারতীয় নাগরিক বিনিময়। আন্তর্জাতিক সমুদ্র সীমায় গাজার জন্য ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা। পৌঁছাতে পারেনি ত্রাণ, খাবারের জন্য হাহাকার। এবং আগস্টে বাংলাদেশের সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনাম, সাথে আছে বিপাশা চক্রবর্তী। রাষ্ট্র ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুজিববাদের আদর্শে এদেশে আর কোনো রাজনীতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণে এনসিপির বিক্ষোভ সমাবেশে একথা বলেন তারা। আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, কত মানুষকে হত্যা করলে একটি সন্ত্রাসী দল নিষিদ্ধ হয়? হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তাগিদ দেন নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কার নিশ্চিতের। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে? আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা। বক্তারা বলেন, যদি কিন্তু ও কোনো অথবা ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতদিন আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হবে ততদিন সংগ্রাম চলবে বলেও জানান তারা। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? রাষ্ট্র ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুজিববাদের আদর্শে এদেশে আর কোনো রাজনীতি হবে না বলে হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতায় বসা অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই উল্লেখ করে নিন্দা জানান এনসিপি নেতারা। পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলকে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে বলে দাবি জানান তারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সুকৌশলে দেশে এমন আবহ তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচনে কথা বললেই অপরাধ। সংবিধান লঙ্ঘনকারী পতিত স্বৈরাচারীর বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা জনগণ জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
শুক্রবার সকালে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যায় না, তাই পলাতক স্বৈরাচার আর তার দোসররা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটাই হবে আগামীর রাজনৈতিক বন্দোবস্ত। পরাজিত তাবেদার অপশক্তি, তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। তিনি বলেন, সুকৌশলে দেশে এমন আবহ তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। এছাড়া তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন আমলে সবশেষ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দেয়া আরাকানদের মানবিক করিডোর সামরিক করিডোর পরিণত হবে কিনা তা এখন জনগণের প্রশ্ন। আর সংস্কার যাই হোক, তাতে জনগণের মতামত নিতে হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার যতই ভালো হোক না কেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে সংকট বাড়বে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। শুক্রবার সকালে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। সভা শুরু হওয়ার প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে সমাধান হবে না। বাংলাদেশের 25-এর সমস্যা 25-এর আলোকে সমাধান করতে হবে। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না। আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারের দেয়া মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হবে কিনা প্রশ্ন জনগণের। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানান। জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা, নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সেই প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যেই কথাই বলুক না কেন। নেতারা আরো বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, আর অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যতই ভালো হোক তা দেশে আরো সংকট তৈরি করবে। অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল, যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে। জনগণের ম্যান্ডেটই আসল কথা। কাজে আমরা যা সংস্কার করব, যা রূপান্তর করব, শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিংবা একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র, সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারী সংস্কার কমিশনে কোরআন বিরোধী প্রতিবেদন থাকায় তা বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকালে এই সমাবেশ সফল করতে প্রস্তুতি প্রায় শেষ। কর্মী সমর্থকরা সারা দেশ থেকে রওনা দিয়েছেন বলে জানান সংগঠনটির নেতারা। এনআই নাহিদের প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মাঝে রওনা দিয়েছেন কর্মী সমর্থকরা। নেতাদের আশা, এই সমাবেশের মধ্য দিয়ে নতুন উদ্যমে যাত্রা করবে সংগঠন। সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে হাজার হাজার তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মানুষ, শান্তিকামী মানুষ রওনা হয়ে গেছে।
তারা মধ্যরাত কিংবা সকালের সুবহে সাদিকের আগে ঢাকায় এসে পৌঁছে যাবে। ঢাকার মানুষ, ঢাকার আশেপাশের মানুষ ফজরের পরে রওনা হবে এবং আমাদের একটা বিশ্বাস, একটা বড় ধরনের সমাবেশ হবে, জমায়েত হবে এবং আমরা মনে করি যে আমরা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে এই সমাবেশের আয়োজন করছি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো মেনে নেবেন। 2013 সালের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফেসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা সহ 4 দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এই নারী সংস্কার কমিশন বাংলাদেশের নারী সমাজের আদৌ প্রতিনিধিত্ব করছে না এবং তাদের ঘৃণ্য উপস্থাপিত এই প্রস্তাবনা, যেটা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করি এবং ইসলামকে সরাসরি আক্রমণ করে এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। এই জন্য মূলত আমাদেরকে এই প্রস্তাবনার বিপক্ষে এবং এই ধরনের জঘন্যতম কটাক্ষপূর্ণ ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী প্রস্তাবনা উপস্থাপনের দায়ে এই কমিশন বাতিল ইত্যাদি দাবিগুলো নিয়ে আগামীকালকের মহাসমাবেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকাল 9টায় শুরু হবে সমাবেশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সহায়তায় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আর অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছেন বলেও জানান তিনি। শুক্রবার চট্টগ্রামে আলাদা দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। AKM নাজিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বাড়ছে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর পরিস্থিতিতে রেখে গেছেন। সেই অর্থনীতিকে চাঙ্গা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। সেজন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো শেষ করে নির্বাচন দেবে সরকার। ইন্টারিম গভর্নমেন্টের মূল ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে রাষ্ট্রের ইকোনমিক সংস্কারটা মূল, ওয়ান অফ দ্য মেজর এরিয়াস। তো সেই জন্যই যাতে যেই সমস্ত জায়গায় সংস্কার করলে জব তৈরি হবে, যে সমস্ত জায়গায় সংস্কার করলে আমার ইকোনমি ফুলে ফেপে উঠবে, অনেক বড় জায়গায় যাবে, সেটা তো এটা আমাদের একদম বড় রকমের কাজ। এটা একদম না। আর ইলেকশনটা অবশ্যই আমরা সব কাজ শেষে আমরা ইলেকশন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা রেখে আমরা চলে যাব। গণমাধ্যমে নতুন করে যে 1,10,000 রোহিঙ্গা গেল 3 মাসে প্রবেশের কথা বলা হচ্ছে, সেটিকে বিভ্রান্তিকর বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুর সীমান্তে 2 বাংলাদেশি এবং 2 ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর ঝিনাইদহ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে শুক্রবার সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন বাংলাদেশ সীমান্তের ভেতরে নিজ জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে মারাইয়ের সময় দুপুরের দিকে বিএসএফ সদস্যরা মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যায়। ধান কাটছিল আর বিএসএফ এসে ধরে নিয়ে গেছে। ওইদিকে আর ধান এদিকে বিডিআর দিয়েছে যে ভারতের দুটা ইকে ধরে নিয়ে আসছে আর কি। বিষয়টি জানতে পেরে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় 2 কৃষককে ধরে আটকে রাখেন। পরে তাদের স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
রাতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের হস্তান্তর করা হয়। এদিকে সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে রাতে বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। তাদের বর্ডারের কাছে তাদের পুকুর আছে, সেই পুকুর পাড়ে যায়। এই অন্তিম মুহূর্তে বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের 2 জনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। আমরা উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের বিচার, আমাদের যে ছেলেগুলো তারা একজন স্টুডেন্ট এবং পরীক্ষার্থী, তারা যেন অক্ষত অবস্থায় আমাদেরকে ফিরে দেয়। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত মৃতপ্রায় 2 কিলোমিটার ভাড়ানি খাল সংস্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে শহরের ম্যালেরিয়া পুল এলাকা থেকে এই সংস্কার কাজ শুরু হয়। এর মাধ্যমে খালের বেদখল হওয়া পার উদ্ধার সহ খালটির ওপরের অংশে জমা ময়লা আবর্জনা ও পলি পরিষ্কার করা হচ্ছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে খালটির সংস্কার কাজ শেষ হবে। খালটি সংস্কারে উদ্যোগ গ্রহণ করায় খুশি স্থানীয়রা। ডেটলের উদ্যোগে হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে শিশুদের অন্যতম বড় ইভেন্ট অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত অ্যাক্টিভ কিডস ফান ফেস্ট। শিশুদের এই ইভেন্টে হাইজিন পার্টনার ছিল ডেটল। দিনব্যাপী হওয়া এই আয়োজনে প্রায় 1500 শিশু অংশ নেয়। এতে শিশুদের দৌড় প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ম্যাজিক পাপেট সহ বিভিন্ন অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। এই ইভেন্টে ডেটল হ্যান্ড হাইজিন, টয়লেট হাইজিন এবং সার্বিক হাইজিন ব্যবস্থাপনায় কাজ করে ডেটল। একই দিনে ডেটলের উদ্যোগে হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ডেটল টিমের সদস্যরা। অভিযানে অংশ নেন র্যাকেটের ফাইন্যান্স ডিরেক্টর অরিত্র ব্যানার্জি এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই। পরিচ্ছন্নতা অভিযান শেষে ডেটল পরিবার সকলকে দেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।